আমরা যখন প্রকৃতির দিকে তাকাই তখন প্রকৃতিকে অনেক সুন্দর বলে মনে হয়। নদী, পাহাড়, ঝর্ণা, গাছপালা, জীবজন্তু, পাখি, ফুলকে আমাদের অনেক সুন্দর বলে মনে হয়। পাখির কলতান, ভ্রমরের গুঞ্জন, ঝর্ণার রিমঝিম শব্দ আমাদের কাছে অনেক সুন্দর সঙ্গীত বলে মনে হয়। কিন্তু আসলেই কি এগুলো সুন্দর, নাকি প্রকৃতি আমাদেরকে এমনভাবে গড়ে তুলেছে যে এগুলোকে আমাদের কাছে সুন্দর বলে মনে হয়? বন্ধুরা, আজকে আমরা সৌন্দর্য তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব যে সৌন্দর্য বস্তুগত নাকি ব্যক্তিগত, এবং সৌন্দর্য বোধের কোনো উদ্দেশ্য রয়েছে নাকি সৌন্দর্যবোধ উদ্দেশ্যহীন। এই সব বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। আলোচনাটি নিখাতভাবে দার্শনিক আলোচনা হতে চলেছে। তো যারা দর্শন ভালোবাসে তাদেরকে এই আলোচনাটি ভালো লাগবে বলে আমি আশা প্রকাশ করছি। তো চলো তাহলে আলোচনা শুরু করা যাক। শুরুতেই সৌন্দর্যের একটা সংজ্ঞা প্রদান করার চেষ্টা করব। প্রকৃতির নির্দিষ্ট বিন্যাস বা অর্গানাইজেশন যখন প্রত্যক্ষণকারীর চেতনায় আনন্দের অনুভূতি সৃষ্টি করে, তখন প্রকৃতির সেই বিন্যাস তার কাছে সুন্দর রূপে প্রতিভাত হয়। চলো সংজ্ঞাটিকে বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করি। সংজ্ঞায় উল্লিখিত প্রকৃতির নির্দিষ্ট সংগঠন বা বিন্যাস ব্যাপারটি কি তোমাদের আগে বুঝিয়ে বলি। দেখো, প্রকৃতি আমাদের সামনে ভিন্ন ভিন্ন সংগঠন বা বিন্যাসে অভিব্যক্ত হয়। প্রকৃতি আমাদের সামনে নদী, পাহাড়, উদ্ভিদ, জীব ইত্যাদি নানান রূপে উপস্থিত হয়। নদী, পাহাড়, উদ্ভিদ, জীব এগুলি প্রকৃতির একটি সংগঠন বা বিন্যাস বা ফরমেশন। অভিন্ন প্রকৃতি ভিন্ন ভিন্নভাবে সজ্জিত হয়ে বিন্যসিত হয়ে ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে ধরা দিয়েছে। এই ভিন্ন ভিন্ন রূপের কতগুলো রূপ আমাদের কাছে সুন্দর বলে মনে হয়, আবার কতগুলো আমাদের কাছে অসুন্দর বলে মনে হয়। লক্ষ্য করো, এখানে প্রকৃতিকে সুন্দর না বলে প্রকৃতির নির্দিষ্ট সংগঠন বা বিন্যাসকে সুন্দর বলা হচ্ছে। সুতরাং এখানে বিশ্ব প্রকৃতি বা অস্তিত্ব বা সত্য সুন্দর বা অসুন্দর নয়, বরং অস্তিত্বের একটি নির্দিষ্ট ফরমেশন সুন্দর বা অসুন্দর বলে প্রতিভাত হয়, বিবেচিত হয়। আবার কোনো ফরমেশন সুন্দর বা অসুন্দর বিবেচিত হওয়ার জন্য অবজারভারের চেতনায় আনন্দ বা নিরানন্দের অনুভূতি জাগ্রত হতে হয়। আনন্দের এই অনুভূতি আবার বস্তুনিষ্ঠ নয়, ফলে চরম অর্থে প্রকৃতির কোনো ফরমেশন বা রূপ সুন্দর বা অসুন্দর নয়। তবে প্রকৃতিতে ভিন্ন ভিন্ন, এমনকি পরস্পর বিপরীত ফরমেশন রয়েছে। যেমন ফুল ও কাঁটা রয়েছে, যেমন আলো ও অন্ধকার রয়েছে। এই পরস্পর বিপরীত ফরমেশন এর কোনো একটিকে যখন দ্রষ্টার কাছে সুন্দর বলে মনে হয়, তখন অন্যটি স্বাভাবিকভাবেই তার কাছে অসুন্দর প্রতিপন্ন হয়। দ্রষ্টার কাছে আলো সুন্দর বলে মনে হলে অন্ধকার অসুন্দর বলে মনে হবে। সুতরাং সুন্দর ও অসুন্দরের স্রষ্টা দ্রষ্টা বা তার চেতনা। চেতনা নিরপেক্ষভাবে কোনো কিছুই সুন্দর বা অসুন্দর নয়, অর্থাৎ সৌন্দর্য বোধ হলো ব্যক্তিগত, বস্তুগত নয়। চলো বিষয়টি একটি উদাহরণের সাহায্যে সহজে বোঝার চেষ্টা করি। এই ছবি দুটির দিকে লক্ষ্য করো। এবার বলো, ছবি দুটি সম্পর্কে পৃথিবীর সকল মানুষের অনুভূতি কি একরকম হবে? নিশ্চয়ই হবে না। একটি নির্দিষ্ট ধর্ম সংস্কৃতির লোকেরা সর্বাঙ্গ ঢাকা এই ছবিটিকে সুন্দর বলবে, অন্যদিকে অন্য একটি সংস্কৃতির লোকেরা দ্বিতীয় ছবিটিকে সুন্দর বলবে। আর তুমি যদি একটি কাককে জিজ্ঞেস করো যে কোন ছবিটি, কোন পোশাকটি সুন্দর, সে বলবে যে এগুলোর মধ্যে একটিও সুন্দর নয়, বরং আমার যে কালো পালক, এই কালো পালকগুলোই অনেক সুন্দর। তো আমরা সম্ভবত প্রথম প্রশ্নের উত্তরটি পেলাম যে সৌন্দর্য বস্তুগত নয়, ব্যক্তিগত। চলো এবার আমরা সৌন্দর্য বোধের সঙ্গে অনুভূতির কি সম্পর্ক রয়েছে সেটা বোঝার চেষ্টা করি। দেখো, প্রকৃতির যে রূপ আমাদের মনে আনন্দ অনুভূতি জাগ্রত করে তাকে আমাদের সুন্দর বলে মনে হয়।
পক্ষান্তরে যে রূপ আমাদের মধ্যে বিরক্তির অনুভূতি জাগ্রত করে তা আমাদের কাছে সুন্দর বলে মনে হয় না। আমরা যে দৃশ্য দেখে আনন্দ পাই সেই দৃশ্য আমাদের কাছে সুন্দর বলে মনে হয়। আমরা যে শব্দ শুনে আনন্দ পাই সেই শব্দ আমাদের কাছে সুর বলে মনে হয়। আর যে খাদ্য খেয়ে আমরা আনন্দ পাই সেই খাদ্য আমাদের কাছে সুস্বাদু বলে মনে হয়। অর্থাৎ সৌন্দর্য বোধের সঙ্গে অনুভূতির গভীর সম্পর্ক রয়েছে। তবে অনুভূতির সঙ্গে সৌন্দর্যের সম্পর্ককে অনুধাবন করাই এই আলোচনার শেষ কথা নয়, বরং সৌন্দর্যবোধের সঙ্গে অনুভূতির সম্পর্ক কেন স্থাপিত হলো সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব প্রকৃতির নির্দিষ্ট কতগুলো রূপ কেন আমাদেরকে আনন্দ অনুভব করায়, আর কিছু রূপ দেখে কেন আমরা বিরক্ত অনুভব করি। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যে উত্তরটি পেয়েছি তা এইরকম, যে আমাদের অনুভূতি আমাদের উইল টু এক্সপ্যান্ড বা আমাদের সমৃদ্ধির যে ইচ্ছা সেই ইচ্ছা দ্বারা নির্ধারিত হয়। যে বিষয়বস্তু আমাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করে, আমাদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করে, সেই সব বিষয় আমাদের মধ্যে সুখের অনুভূতি জাগ্রত করে। আর যা আমাদের জীবনকে কঠিন করে তোলে, আমাদের জীবনকে অনিশ্চিত করে তোলে, তা আমাদের মধ্যে নিরানন্দের অনুভূতি জাগ্রত করে। আলো আমাদের জীবনকে সুগম করে তোলে, তাই আলো আমাদের কাছে সুন্দর। অন্যদিকে নিশাচর প্রাণীদের কাছে অন্ধকার তার জীবনের পক্ষে সহায়ক, তাই অন্ধকার তাদের কাছে সুন্দর। অর্থাৎ আনন্দ ও নিরানন্দের অনুভূতি আমাদের জীবনের উদ্দেশ্যের সঙ্গে জড়িত। যা আমাদের জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করতে সাহায্য করে তাই হলো আনন্দের। অন্যদিকে যা আমাদের জীবনের উদ্দেশ্যকে বাধা দান করে তা হলো নিরানন্দের। আচ্ছা, তোমরা এখানে কি একটি বিষয় লক্ষ্য করলে যে অনুভূতি অকৃত্রিম নয়, অনুভূতি জীবের উদ্দেশ্য দ্বারা নির্ধারিত। আমাদের অনুভূতি সমৃদ্ধির ইচ্ছা দ্বারা নির্ধারিত। অনুভূতি আবার সৌন্দর্য বোধকে নির্ধারণ করে, ফলে সৌন্দর্য বোধ হল উদ্দেশ্য প্রণোদিত। বস্তুত জীবন তার সমৃদ্ধির উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য সৌন্দর্যবোধ ও অনুভূতিকে গড়ে তুলেছে। সুতরাং এখানে একটি বিষয় সম্ভবত পরিষ্কার হয়ে ওঠে যে শিল্পকলার মধ্যে উদ্দেশ্য থাকতে হবে। যারা বলে যে শিল্পকলার মধ্যে উদ্দেশ্য থাকা অনিবার্য নয়, যারা কেবল এর বিনোদনগত দিকটি নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, তারা সম্ভবত বিনোদনের গভীর উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়। প্রকৃতি কেন বিনোদনের ব্যবস্থা করেছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। দেখো, বিনোদন হলো জীবনের উপলক্ষ্য। যেমন খাদ্যের স্বাদ গন্ধ হলো উপলক্ষ্য, কিন্তু আসল লক্ষ্য হলো তার পুষ্টিগুণ। তেমনি শিল্পকলার উপলক্ষ্য হলো বিনোদন, কিন্তু তার আসল লক্ষ্য হলো মানব জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করা। বস্তুত জীবনের মধ্যে যে জীবন তৃষ্ণা রয়েছে, যে সমৃদ্ধির আকাঙ্ক্ষা রয়েছে, তার ফলেই সে নিজেকে নব নব রূপে গড়ে তোলে। জীবন ধারাবাহিকভাবে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করে। তার মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে তাকে অভিব্যক্ত করার জন্য জীবন নিজেকে নব নব রূপে গড়ে তোলে। এই যে তাগিদ, সেই তাগিদেরই বহিঃপ্রকাশ হলো আমাদের শিল্পকলার সাধনা। স্বাভাবিকভাবেই আমাদের শিল্পকলার মধ্যে উদ্দেশ্য ও ধারাবাহিক অগ্রগতির বিষয়টি থাকতে হবে। তো এইভাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও পেলাম যে সৌন্দর্য বোধ, সৌন্দর্যের চর্চা উদ্দেশ্যপূর্ণ নাকি উদ্দেশ্যহীন। এবার আমরা শিল্পকলার সমালোচকদের একটা জবাব দেওয়ার চেষ্টা করব। অনেকে শিল্পকলাকে এসকেপিজম বা পলায়ন প্রবৃত্তি বলেন। তাদের ধারণা হলো যে শিল্পকলার চর্চা কঠিন বাস্তব জীবন থেকে পলায়নের একটা পদ্ধতি। কেননা কবি শিল্পীরা কল্পনার জগতে বাস করে, অর্থাৎ তারা কঠিন বাস্তব জীবন থেকে পালাতে চায়। কিন্তু এই বক্তব্য সত্য না। কল্পনা পলায়ন প্রবৃত্তি নয়, বরং কল্পনা হলো সৃষ্টির অন্যতম হাতিয়ার। কোনো কিছু গড়ে তোলার জন্য কল্পনা শক্তি অপরিহার্য। তুমি যখন
কোনো ম্যানুয়াল দেখে কোনো কিছু তৈরি করো, তখন সেটাকে সৃষ্টি বলে না এবং তোমাকে স্রষ্টা বলা হবে না, তোমাকে তখন বলা হবে কর্মচারী। স্রষ্টা তাকেই বলা হবে যে কোনো ম্যানুয়াল ছাড়াই আপন খেয়ালে নতুন কিছু সৃষ্টি করে। সুতরাং নতুন নতুন সৃষ্টির জন্য কল্পনা আবশ্যিক। কোথাও না কোথাও মানুষের কল্পনা শক্তি মানুষকে অন্য জীব থেকে ভিন্ন করেছে, কেননা অন্য জীব কল্পনা করতে পারে না, বা পারলেও সেই কল্পনা শক্তি মানুষের মতো সমৃদ্ধ নয়। অর্থাৎ শিল্পকলার চর্চার মধ্য দিয়ে মানুষ হয়ে ওঠে। বন্ধুরা, আলোচনাটি শেষ করার আগে আলোচনার গুরুত্বপূর্ণ বিন্দুগুলি আরও একবার উল্লেখ করতে চাইব। প্রথমত, প্রকৃতির রয়েছে বিভিন্ন রূপ বা ফরমেশন। এর মধ্যে যেগুলো জীবনের সমৃদ্ধির পক্ষে সহায়ক সেগুলোই জীবের কাছে সুন্দর বলে মনে হয়, আর যে ফরমেশনগুলো জীবের সমৃদ্ধির পক্ষে সহায়ক নয় সেগুলোকে অসুন্দর বলে মনে হয়। অর্থাৎ সৌন্দর্য বোধ হলো বস্তুগত, ব্যক্তিগত নয়। দ্বিতীয়ত, সৌন্দর্যবোধ উদ্দেশ্যহীন নয়। আমাদের ভিতরের বুদ্ধিমত্তা জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যকে সামনে রেখে আমাদের সৌন্দর্যবোধ আমাদের অনুভূতিকে গড়ে তুলেছে। একই রকমভাবে শিল্পকলা মানব জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যেই গড়ে ওঠে। সুতরাং সবশেষে আমরা বলতে পারি যে আমাদের চেতন ও অবচেতনের লক্ষ্য অভিন্ন, অর্থাৎ জীবনের সমৃদ্ধি। এক্ষেত্রে অবচেতন যেটা করে ভেতর থেকে সেটাই চেতন সত্তা করে বাইরে থেকে। অবচেতনের চেষ্টায় হয় জীবের বিবর্তন, অন্যদিকে চেতন সত্তার চেষ্টায় হয় শিল্প সংস্কৃতি তথা সভ্যতার বিবর্তন। বন্ধুরা, আলোচনাটি আজ এখানেই শেষ হলো। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে নতুন নতুন ভাবনা নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।